নিফটি কিন্তু কনস্ট্যান্টলি ডাউন হয়ে চলেছে এবং দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে এমন ভাবে ডাউন সিচুয়েশন রয়েছে। গত 6 মাসে দেখছি প্রায় 6%, 6.32% নেগেটিভ রয়েছে এবং বিগত 1 মাসের মুভমেন্ট কিছুই নেই, 4%-এর উপর নেগেটিভ রয়েছে। এবং এই যে সিচুয়েশন নেগেটিভিটি রয়েছে, এই সিচুয়েশনটা কোথায় চলছে? একজন স্পেশালি আমাদের এখানে যে বক্তব্য রেখেছে এবং সেখানে মার্ক ম্যাথিউ ইনি এই সম্পর্কে বলেছেন প্রায় 20% কারেকশন হবে 2025-এর, অর্থাৎ এই বছরে 20% কিন্তু কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে উনি খুব গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট নিয়ে বক্তব্য রেখেছে। তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো আমরা, যে সত্যি নিফটি সত্যি 20% ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে, তার মানে তো পোর্টফোলিও বাজে অবস্থা হবে, নাকি এরকম সিচুয়েশন এখন দাঁড়িয়ে রয়েছে যে আগামী মানে বাজেটের পর থেকে একটা পজিটিভ মুভমেন্ট হতে পারে, এটা কি সিচুয়েশন এখন রয়েছে? এরকম চিন্তা ভাবনা কি হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে বেশ কিছু সেক্টর, নিফটি যতই পতন করুক না কেন, কিছু সেক্টরে ইমপ্রুভমেন্ট হচ্ছে, আবার দেখা গেছে কিছু সেক্টরে কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তার মানে টোটালটা দাঁড়িয়ে রয়েছে বিজনেসের উপরে কিংবা ফিউচার কেমন হচ্ছে তার উপরে দাঁড়িয়ে রয়েছে। এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে থেকে আজকের এই ভিডিওটা শুরু হচ্ছে। সবাইকে স্বাগত জানিয়ে টেক ইনভেস্টর গ্রুপের পক্ষ থেকে। তোমরা জানো নিশ্চয়ই আরেকটা চ্যানেল রয়েছে বেস্ট ইনভেস্টর গ্রুপ। এখন এই মুহূর্তে এই পার্টিকুলার চ্যানেলে আজকে এই সিচুয়েশন যেন দাঁড়িয়ে রয়েছে, সেখানে আমাদের যে পয়েন্টগুলো নিয়ে কথা বলা রয়েছে, নিফটি সিচুয়েশন কতদিন এরকম চলতে পারে, কেন এই সিনারিওটা 20%-এর বেশি কারেক্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে, যথার্থতা এটা, ডিফেন্স সেক্টর ইমপ্রুভমেন্ট হয়ে চলেছে সেটা একটা ব্যাপার, সেখানে কোন স্টকগুলো নিয়ে কথা বলবো, আইটির একটা স্টকের ব্যাপারে নিউজ জানানো রয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু আজকে ভিডিওটা রয়েছে। আজকে ভিডিও শুরু হয়েছে এরকম ভাবে যে নিফটি ফ্ল্যাট মুভমেন্ট করছে, খুব বেশি পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না। অপরপক্ষে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু চায়না তরফে আমরা দেখতে পাচ্ছি 6th জেনারেশন এয়ারক্রাফট কিন্তু ওরা অলরেডি লঞ্চ করে দিয়েছে। এটা একটা এমন সিচুয়েশন তৈরি করেছে আজকে আমাদের মার্কেটের ক্ষেত্রে, এটা কিন্তু একটা সারা মানে বিশেষ করে প্রতিবেশী দেশ ছিল ভারতের পক্ষে এটা কিন্তু একটা টেনশনের জায়গা তৈরি করে দিচ্ছে। কেন করছে তার কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে যে এখানে একটা যুদ্ধের বাতাবরণ সৃষ্টি হচ্ছে, কম্পিটিশন থাকতে হচ্ছে, ফলে ইন্ডিয়াকে শুধুমাত্র একটা সাইডের দিকে তাকিয়ে থাকলাম সেটা হলে হবে না। স্যাটেলাইট কমিউনিকেশনের উপর ইন্ডিয়া একটা মার্ক তৈরি করে ফেলেছে এবং অবশ্য সেই নিউজ তোমরা নিশ্চয়ই জানো। এমনই একটা সিচুয়েশন ভবিষ্যতে স্পেস রিসার্চ স্টেশন তৈরি করতে গেলে এই মুহূর্তে যে সমস্ত কাজগুলো দরকার পড়ে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কাজ যেটা কিন্তু আমাদের ইসরো কমপ্লিট করে ফেলেছে এবং সেখানে বিভিন্ন রকম স্পেস স্টেশনগুলোর মধ্যে একটা মার্জিং করা হয়, সেগুলো থ্রু রিমোটে বসে মার্চ করা, সেগুলো পারফেক্টলি কমপ্লিট করতে পেরেছে। এটা একটা বড় কাজ, কিন্তু ডিফেন্স যদি ইমপ্রুভমেন্ট না হয় সেক্ষেত্রে প্রতিবেশীদের থেকে কোন রকম আক্রমণ হলে তা সেটাকে রক্ষা করা এবং প্রতি আক্রমণ করা এগুলোর জন্য দরকার। ইন্ডিয়া কিন্তু উঠে পড়ে লেগেছে এবং ডিফেন্স সেক্টরে ইন্ডিয়া কিন্তু এগোতে চলেছে। তাহলে আমি দুটো সাইড দেখতে পাচ্ছি, নিফটি সিচুয়েশন, নিফটি 50 কি দাঁড়িয়ে রয়েছে, অপরপক্ষে ডিফেন্স সেক্টর। তো এই সমস্ত কিছু বলার আগে আমি সৌম্য সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পুরো ওদের অজস্র লাইক কমেন্ট, প্রতিদিন তাদের প্রচুর প্রচুর দারুণ সুন্দর সুন্দর সমস্ত কমেন্ট গুলো পাই, প্রতিটা কমেন্টই আমাকে উদ্বুদ্ধ করে। এরকম সিচুয়েশন চলছে যেখানে কিছু ইউটিউবের প্রবলেম থাকার কারণের জন্য এবং কিছু এমবার্গো থাকার কারণের জন্য এই মুহূর্তে মেম্বারশিপ, যেটা আমার অলরেডি প্রাইম চ্যানেল যেখানে ছিল সেখানে কিছু মেম্বারশিপটা বন্ধ রয়েছে, মনিটাইজেশন বন্ধ রয়েছে। এনি হাউ কাজ তো করে চলতে হবে। পেন ড্রাইভ আমি কিন্তু অলরেডি কালকেই অনেকে পেন ড্রাইভ পেয়ে গেছো, বাকিদের কাছ থেকে এক্সপেক্ট করছি আমার কমেন্টে জানিও যে পেন ড্রাইভ গুলো পেয়েছো কিনা। আর সেকেন্ড লেভেলের কাজ শুরু হচ্ছে, আমি একটা করে রেডি করে রাখছি, করে পাঠানো শুরু হবে। অলরেডি কিন্তু পেন ড্রাইভ চলে এসছে, সেকেন্ড লেভেলের পেন ড্রাইভ কিন্তু আমার কাছে চলে এসছে এর মধ্যে। এইগুলো নিয়ে আমি ভরা শুরু করছি এবং এগুলোতে আবার আমার পরের লেভেলের কাজকর্ম শুরু হবে। হয়ে গেল, এবারে আসছি পয়েন্টের দিকে, সেটা হচ্ছে নিফটি সিচুয়েশন প্রায় আমরা দেখতে পাচ্ছি অনেকটা ডাউন হয়ে গেছে, 23,200-তে চলে এসছে। মানে আলটিমেটলি এটা কিন্তু নিচের সাইডে যদি দেখি এটা কিন্তু 22,800-তে চলে যাওয়ার কথা। অর্থাৎ এইটা যদি এখন সিচুয়েশন ডাউন হয় তাহলে আমাদের কিন্তু সাপোর্ট হচ্ছে 22,800। আমি আগের দিনই তোমাকে বলছিলাম তোমাদেরকে যে এমনই একটা সিচুয়েশন যেখানে কিনা নিফটিটা প্রচুর ভাবে কিন্তু একটা পজিটিভ নেগেটিভ মাঝখানে দুলছে, এরকম জায়গাতে সাপোর্ট ব্যাপারটা কি, রেজিস্ট্যান্স কি ব্যাপার, সমস্ত কিছু কিন্তু আমি সবকিছু বলেছি। পেন ড্রাইভ নিয়ে তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু ফান্ডামেন্টাল টেকনিক্যাল সবকিছু আমি সেখানে বলেছি এবং বেশ কিছু ভিডিও, মোটামুটি প্রায় 25-30টা ভিডিও আমি বানিয়েছিলাম
ফান্ডামেন্টাল ডিটেলস জানানোর জন্য, টেকনিক্যাল ব্যাপারগুলোকে কিভাবে ড্র করবে, কিভাবে পার্টিকুলার রেজিস্ট্যান্স তৈরি হবে, কোথায় তুমি একটা সুইং ট্রেড করতে গেলে কিভাবে ট্রেড নেবে, সমস্ত কিছু কিন্তু টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়েছি। তো এরই একটা সাবস্টিটিউট তৈরি হয়ে যাচ্ছে। প্রথম হচ্ছে এই সমস্ত ভিডিওগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলো সমস্ত কিছু আমি প্রত্যেককে দিয়ে দেওয়ার চেষ্টা করছি সকলকে, যাতে কিনা তারা পেতে পারে। কিছু পয়সার বিনিময় অবশ্যই পাঠাতে খরচ, পেন ড্রাইভের খরচ, আমার যে পড়ানোর সামান্য একটা অতি সামান্য একটা টোকেন ফিজ নিয়ে। আর দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে নেক্সট টাইম এর অল্টারনেটিভ চিন্তা ভাবনা শুরু হচ্ছে। হোয়াটসঅ্যাপে গ্রুপও তৈরি হয়ে গেছে, ভালো মাত্রায় কাজ চলছে সেখানে, টেলিগ্রাম চ্যানেলও তৈরি হয়ে গেছে। সেই জন্য কিন্তু আমি যেটা করেছি, যাদের পোর্টফোলিও অ্যানালিসিস করেছি তাদেরকে হারাতে চাই না। তাদেরকে যেহেতু তারা আমার উপর বিশ্বাস করে তারা কাজ করে গেছে, এতদিন ধরে আমার উপর অন্ধ বিশ্বাস করে যারা রয়ে গেছে, পুরো বিশ্বাস করে যারা রয়েছে অন্ধের মতো, তাদেরকে আমি কোনো মতে লুজ করতে চাই না। আমি সব লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো, একটু খুঁজে দেখে নিও। আর আমি চেষ্টা করবো লিঙ্ক দেওয়ার, কোনো একটা কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সব অ্যাড হয়ে যাও। যে কজন উৎসাহী, অন্তত যারা আমার কাছ থেকে পোর্টফোলিও অ্যানালিসিস করেছো তারা অন্তত থাকো, আর কিছু থাকো না থাকো, কারণ তাদেরকে সাপোর্ট দেওয়াটা আমার জরুরি। সেটা যাই হোক, সামান্য বিনিময়ের চেকটাই হোক, সেটা পরের প্রশ্ন, কিন্তু সাপোর্টটা জরুরি। এটা আমি আমার দিকে কাজ নৈতিকতা দিয়ে রাখবো। কারণ যেসব ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে, অনেক পোর্টফোলিও অ্যানালিসিসের ভিডিও ছিল যেগুলো কিনা ডিলিট হয়ে গেছে। চলে আসা যাক গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। আজকে নিফটি আইটিকে টেনে নামিয়েছে যে, সেটা হচ্ছে ইনফোসিস। ইনফোসিসে যে 5.46 এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং এলটিআই 92.49 নেগেটিভ দেখাচ্ছে। এইরকম সিচুয়েশন আমরা দাঁড়িয়ে রয়েছি। তাহলে প্রথম হচ্ছে কি, এক নাম্বার পয়েন্ট হচ্ছে নিফটি সিচুয়েশন কেন এত নেগেটিভ বা সিচুয়েশন। প্রথম ঘটনা সেটা হচ্ছে কি, এক নাম্বার পয়েন্ট, এরা যেটা বলছে 20% বেশি কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে এই 2025-এর মধ্যে। তার কারণ হিসেবে মার্ক ম্যাথু যে কথাগুলো বলছেন, ওরা বলছে ইউএস ডলার পাওয়ারফুল হচ্ছে, এক নাম্বার পয়েন্ট, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেকেন্ড ওয়ান হচ্ছে এফপিআই, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার, এরা যারা বা এফআইআই যারা রয়েছে তারা কিন্তু সেল করে চলে কনস্ট্যান্টলি, এটা একটা নেগেটিভ পয়েন্ট। থার্ড ওয়ান কি বলছে, তারা বলছে সেটা হচ্ছে ভ্যালুয়েশন। আমাদের ইন্ডিয়ার মার্কেটে ভ্যালুয়েশন কিন্তু খুব হাই ভ্যালুয়েশন রয়েছে। নাম্বার ফোর্থ কি, নাম্বার ফোর্থ হচ্ছে চায়না আস্তে আস্তে স্ট্রঙ্গার হয়ে উঠছে। তোমরা যদি রিয়েলিটি সেক্টরে দিয়ে তাকিয়ে দেখো, বা আদার সেক্টর যেগুলো গুরুত্বপূর্ণ চায়নায় রয়েছে, সেগুলো কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। এবং তার পেছনে চায়নার একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। চায়না সরকারের, তারা প্রচুর সাবসিডি দিচ্ছে। একটা সময় ছিল সাবসিডি পরিমাণটা তো বেশি ছিল না, বিভিন্ন যারা ইনভেস্টার সারা বিশ্বে তারা এখানে ইনভেস্ট করতো না, কারণ রিটার্নটা ভালো মাঝখানে আসছিল না। প্রথম দিকে খুব ভালো রিটার্ন ছিল এদের, মাঝখানে কোভিড এর পরবর্তীকালে এরা ফ্ল্যাট মুভমেন্ট হয়ে গেল। এখনকার দিনে রিয়েলিটি সেক্টরকে চাঙ্গা করার জন্য, ব্যাংকের ফাইন্যান্স বাড়ানোর জন্য বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করেছে চায়না সরকার, এবং তার রেজাল্ট যা হয়েছে খুব সুন্দর। এবং আমরা দেখতে পেয়েছি আস্তে আস্তে কিন্তু এখান থেকে উঠে ওদেশে চলে যাচ্ছে অনেক ইনভেস্টমেন্ট। বেশ, প্রশ্ন আসছে দুটো, এই ধরনের চায়নার মুভমেন্ট কি অব্যাহত থাকবে চিরকাল, মানে আগামী 5 বছর 10 বছর? ইন্ডিয়ান কি মার্কেটে ইমপ্রুভমেন্ট হবে না? এই দুটো প্রশ্ন কিন্তু রয়েছে। প্রথম প্রশ্নের উত্তর আমি দিয়ে বলি, এই সিচুয়েশনে ইন্ডিয়ান মুভমেন্ট আস্তে আস্তে বাড়বে, পজিটিভিটি আসবে। জিডিপি আপাতত নেগেটিভ রয়েছে, ভবিষ্যতে আসবে। আর চায়নার ক্ষেত্রে সাবসিডি দিয়ে যতটা পর্যন্ত বাড়ানো যায় সেটা বাড়ছে ঠিকই, কিন্তু সাবসিডি যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু মার্কেটটা এতটা থাকবে না, আস্তে আস্তে মার্কেটে কারেকশন বা শুরু হবে। বোঝা গেল। এবার আসছে সেকেন্ড পয়েন্টের দিকে। নিফটি সিচুয়েশনে আমাদের যখন এরকম সিচুয়েশন, এখানে আমাদের মডিফাই করা জায়গাগুলো কি কি? প্রথম মডিফিকেশনের জায়গা যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে রুপিকে শক্তিশালী করতে হবে। দ্বিতীয়ত কি, আর্নিং, কর্পোরেট আর্নিং, যে সময় কোম্পানিগুলো আর্নিং হচ্ছে, গতকাল একটা ভালো আর্নিং এর কথা নিয়ে আমি বলেছিলাম এইচডিএফসি লাইফের, এরকম যদি দেখাতে পারে তাহলে ভালো হয়। তৃতীয় ব্যাপার সেটা হচ্ছে গভর্নমেন্ট সাবসিডি, পিএলআই, এগুলো যদি বাড়াতে পারে সেগুলো কিন্তু ভীষণ জরুরি এ ব্যাপারে। তো এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। সামনের বাজেট পর্যন্ত অপেক্ষা করতে আমাদের ফেব্রুয়ারি 1-এ। এবার আসছে এখন ইনফোসিসের কথা নিয়ে। ইনফোসিস এতটা ডাউন হলো কেন? এটা তো লার্জ ক্যাপ কোম্পানি, 5% বেশি ডাউন হওয়া মানে তো বিরাট ব্যাপার। তার উত্তর 1 নাম্বার, প্রথম ঘটনা হচ্ছে এটার মধ্যে ফান্ডামেন্টাল প্রবলেম কিছু নয়। প্রবলেমটা সেটা হচ্ছে ইউএসএ থেকে যে প্রবলেমটা আছে, ডোনাল্ড ট্রাম্প রিলেটেড ব্যাপার। সেখানে তারা বলেছে সেটা হচ্ছে যে এইচসিএল টেকনোলজি ক্ষেত্রেও আমরা আগের দিন দেখেছিলাম যে একই ব্যাপার। সেটা কি? সেটা হচ্ছে 80%-এর বেশি এইচসিএল এমপ্লয়ি রয়ে গেছে কিন্তু ইউএস লোকাল মার্কেটে। এই যে লোকাল ব্যাপারটা, ডোনাল্ড ট্রাম্প ব্যাপারটা, এবং এই যে ভিসা, H1 ভিসা, এই যে ব্যাপারগুলো, তিনটিকে পয়েন্টকে যদি একসাথে জোড়া যায় তাহলে একটা জায়গায় আসছে, সেটা হচ্ছে যে যারা বেটার হিউম্যান রিসোর্স যারা রয়েছে, সেই সমস্ত হিউম্যান রিসোর্সকে নিতে পারছে না। যেরকম ইন্ডিয়ান কোম্পানি ইনফোসিস কিংবা এইচসিএল টেকনোলজি কিংবা উইপ্রো, এরা যখন বাইরে ব্যবসা করছে তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে ইউএস থেকে
যে আমাদের লোকাল লোকদের তোমার নিতে হবে এবং সেই লোক ভালো থাক খারাপ থাক তোমাকে নিতে হবে, এটা এটা এক ধরনের চাপ। এর ফলে আলটিমেটলি প্রোডাক্টিভিটি হ্যাম্পার হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ওখান থেকে বলা হয়েছে যে আমরা এরকম কিছু করিনি, কিন্তু এটা কনফার্ম এই সিচুয়েশনটাই রয়েছে এবং চাপানো রয়েছে, এবং সেই সুবাদে কিন্তু আমরা দেখতে পেয়েছি HCL টেকনোলজি, ইনফোসিস সব ক্ষেত্রে কিন্তু ডাউন হয়ে গেছে। এটা একটা নেগেটিভিটি। নিফটি আইটি কে কিন্তু এই প্রায় 2% বেশি ডাউন করে দিয়েছে একাই। তো বোঝা যাচ্ছে। এবারে আসছি নেক্সট দিকে, সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরে আস্তে আস্তে কিন্তু গভর্নমেন্টকে আরো ইমপ্রুভ করতে হবে। অলরেডি যতটা কাজ করছে এরা তার থেকে বেটার কিন্তু আনতে হবে। এই বেটারমেন্ট করার জন্য টোটালি গভর্নমেন্টকে চেষ্টা করতে হবে, প্লাস প্রাইভেট যেসব কোম্পানিগুলো আছে সেগুলোকেও হেল্প করতে হবে। প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটো পক্ষকে একসঙ্গে লড়তে হবে, না হলে কিন্তু হবে না। তো এই কারণে আজকে যে কথাটা নিয়ে বলবো সেটা হচ্ছে ভারত ডায়নামিক লিমিটেড, একটা অসম্ভব ভালো কোম্পানির কথা বলবো। এই কোম্পানিটা আজ নয়, বহুদিন ধরেই আমি কোম্পানিটা নিয়ে কথা বলছি। কোম্পানিটা কিন্তু দারুণভাবে কাজ করছে এবং যেটা বক্তব্য সেটা হচ্ছে এই কোম্পানিটা মিড ক্যাপ লার্জ ক্যাপ লেভেলের কোম্পানি, 35,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানিটা। স্টক পি রয়েছে 82.9 এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 96.6। কোম্পানিটা যদি দেখো এই মুহূর্তে সেলস গ্রোথ খুব বেশি কিছু নেই, কিন্তু এর যে প্রচুর অর্ডার কিন্তু এর সঙ্গে রয়েছে এবং অর্ডারটা একটা বড় ফ্যাক্টর। বেসিক্যালি এদের কাজকর্ম হচ্ছে, যদি দেখা যায় ছোট করে, সমস্ত গাইডেড মিসাইল এবং ডিফেন্স সেক্টরে ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি করে কোম্পানিটা। কোম্পানির ডিটেলসটা দেখে নাও। ফান্ডামেন্টাল দেখলাম ভারত ডায়নামিকের আজকে কিন্তু প্রায় 3.72% জাম্প করেছে। বিগত 5 বছরে যদি দেখবো 600-700%-এর কাছাকাছি জাম্প করেছে কোম্পানিটা। এবং এই যে কোম্পানিটা 5 দিনে 6%, তার পিছনে কারণ যেটা আমি বলে দিলাম, কোম্পানিটা কিন্তু খুব ইমপ্রুভ করছে এবং ভালো বেশ কিছু প্রজেক্ট পেয়েছে। কোম্পানির মার্কেট ক্যাপ 35,000 কোটি যেটা রয়েছে এবং কোয়ার্টারলি প্রফিটেবিলিটি যথেষ্ট ভালো রয়েছে। ফান্ডামেন্টাল দেখার পরে এবারে যেটা এসছে সেটা হচ্ছে কেন হলো। এই মুহূর্তে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে প্রায় 2,960 কোটি টাকার একটা বড় প্রজেক্ট দিয়েছে মিসাইলের উপরে, মানে মিডিয়াম রেঞ্জের যে মিসাইল গুলো আছে, যেরকম সারফেস টু এয়ারে যে সমস্ত মিসাইল গুলো স্ট্রাইক করে, সেই সব মিসাইলের অর্ডার দিয়েছে ইন্ডিয়ান নেভি। ফলে জাহাজ থেকে যে ধরনের অস্ত্রগুলোর ব্যবস্থা রয়েছে সেখান থেকে যাতে মিসাইল তাক করা যায় এবং সেই মিসাইলের মাধ্যমে সারফেস থেকে এয়ারে যাতে টার্গেট করা যায়, এই ধরনের বেশ কিছু কাজ কিন্তু দিয়েছে। কোম্পানিটার যদি ডিটেলসে দেখো, টোটালি মিসাইল রিলেটেড কাজকর্মগুলো এরা কিন্তু করে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এদের ম্যাক্সিমাম জায়গা নিয়ে কাজ করছে। এছাড়াও এক্সপোর্টের কাজও কিন্তু এরা করে। এদের অর্ডার বুক অলরেডি প্রচুর রয়েছে। ইনফ্যাক্ট মার্কেট ক্যাপের কাছাকাছি অর্ডার বুক কিন্তু চলে গেছে, মানে 19,434 কোটি অর্ডার বুক গত বছরে দেখেছি। তার আগের বছরে মানে 2022-এ আমরা দেখেছিলাম, তার আগে 10,170, মানে 10,170 থেকে 19,434, তার থেকে প্রেজেন্টলি মার্কেট ক্যাপের কাছাকাছি চলে গেছে এবং এখনো পাইপলাইনে 20,000 কোটি টাকার মতো কিন্তু আগামী 2 থেকে 3 বছরের মধ্যে অর্ডার গুলো রয়েছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। মানে বুঝতে পারছো কত বড় জায়গা নিয়ে কাজটা চলছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রচুর ভাবে করছে এবং বেশ কিছু জায়গা থেকে, যেরকম বেশ কিছু মিসাইলস এর টেকনিক্যাল আছে, এই স্যামস মিসাইল বা এই ধরনের কাজগুলো এরা করছে। এদের বিস্তৃতি বিরাট রয়েছে। এই মুহূর্তে মার্কেট কারেন্ট প্রাইস হচ্ছে 1252 মতো, মোটামুটি 1300-1200 রেঞ্জ আসার পরেই কিন্তু আমাদের একটা কেনার একটা জায়গা তৈরি করে দেবে বলে মনে করে নেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল এটা। নেক্সট জায়গায় চলে আসবো সেকেন্ড লেভেলে, সেকেন্ড কোম্পানিটার দিকে এলাম। সেকেন্ড কোম্পানি, এটাও কিন্তু বড় অর্ডার পেয়েছে সিচুয়েশনে এবং কোম্পানিটা কিন্তু 1244 কোটি হচ্ছে মার্কেট ক্যাপ, মানে স্মল ক্যাপ কোম্পানি। এই মুহূর্তে কোম্পানির পি রয়েছে 34.1 এবং ইন্ডাস্ট্রিজ পি 35.3। কোম্পানির কাজকর্ম কি? কোম্পানির নাম হচ্ছে গরুদা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। সিভিল ইঞ্জিনিয়ারিং কাজকর্মগুলো করে, রেসিডেন্সিয়াল প্রজেক্ট গুলোর কাজকর্মগুলো করে। প্রেজেন্ট যে নিউজের দিকে নজর রাখবো সেটা হচ্ছে 1087 কোটি টাকা, মানে মোস্ট প্রবাবলি মার্কেট ক্যাপের সমান একটা কিন্তু অর্ডার এসছে কনস্ট্রাকশনের উপরে, এটা ইউপিতে। সুতরাং এখানের জন্য এটাও কিন্তু এরা একটা ভালো কাজ করছে। গরুদা কনস্ট্রাকশন আজকে 2% মতো জাম্প করেছে এবং আমরা যদি দেখি অক্টোবর 24 থেকে এনলিস্টেড হয়েছে, 27% মতো মোটামুটি লাভ রেখেছে, রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ রয়েছে 1200 কোটি, মানে স্মল ক্যাপ কোম্পানি যেটা বলছিলাম। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ফ্যান্টাস্টিক, রিটার্ন ইকুইটিও খুব সুন্দর রয়েছে। কোম্পানি অবশ্যই স্টাডি করতে হবে, রিসেন্ট কোম্পানি, সুতরাং আমাদেরকে স্টাডি করে কিন্তু এসব কোম্পানিগুলোর দিকে নজর রাখতে হবে। বোঝা গেল এটা। থার্ড ওয়ান যেটা বক্তব্য রয়েছে সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ডকে নিয়ে।
হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিকে নিয়ে আগে আমি বলে নিয়েছি। এখানে যেটা বলা সেটা হচ্ছে জেন আই টেকনোলজি বা জেনারেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্যাক্ট, এরা কিন্তু একটা কাজ করছে। এই কাজটা হচ্ছে বেসিক্যালি কোকাকোলা কোম্পানির সঙ্গে ভিয়েতনামে এর কাজটা করছে এবং একটার পর একটা এরা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে ইমপ্রুভমেন্ট দেখিয়ে চলেছে। এটাও বেশ মজার জায়গা। তো আজকের এই ভিডিওটা শেষ করার আগে বেশ কিছু খবর নিয়ে বক্তব্য রাখার ব্যাপার রয়েছে। কম্পিটিশনের মার্কেট রয়েছে, চায়না আস্তে আস্তে এগিয়ে চলেছে এবং শ্রীলঙ্কার সঙ্গে একটা বড় কন্ট্রাক্ট করেছে রিফাইনারি অয়েল অ্যান্ড রিফাইনারি ব্যাপারে। সেখানে প্রায় $3.7 বিলিয়ন কিন্তু এই কনস্ট্রাকশনের কাজ রয়েছে। আস্তে আস্তে চায়নার আধিপত্য বিস্তার হচ্ছে আমাদের এই দিকে। সেই সঙ্গে আমাদের ডিফেন্সকে পাওয়ারফুল করে তুলতে হবে। এর সঙ্গে সঙ্গে নিফটি সিচুয়েশন নেগেটিভ রয়েছে, সেটার দিকে আমাদের নজর রাখতে হবে, আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। অনেকগুলো এক্সপেকটেশন নিয়ে শেষ করছি আজকে। নমস্কার।